Hi friends, welcome back in your favorite YouTube channel Simplified Biology. And today I have selected a very important topic called operon or gene expressions and regulations from a chapter called the molecular basis of inheritance of class 12 for discussions in today's class. তো আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জিন এক্সপ্রেশনস অ্যান্ড রেগুলেশনস এবং তার এক্সাম্পল হিসাবে আমরা ল্যাক অপারন সম্পর্কে আমরা আলোচনা করব। হয়তো এখন কিছুই বোঝা যাচ্ছে না যে জিন এক্সপ্রেশন রেগুলেশন কি, ল্যাক অ্যাপারন কি, হয়তো এই কোনো ওয়ার্ডগুলির কিছু মিনিংই বুঝতে পারছি না। বাট ওয়েট, অল্প পরেই আমরা এই সমস্ত কিছু আমরা বুঝে যাব। এনিওয়ে, তো আজকের যেটা সাবজেক্ট টপিক সেটা হচ্ছে জিন এক্সপ্রেশনস অ্যান্ড রেগুলেশনস। এটা তো ল্যাক অপারন, অর্থাৎ তার একটা এক্সাম্পল, সেটা একটা। তো সাবজেক্টটা বুঝবার আগে, অর্থাৎ সাবজেক্টে আমরা কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা সম্পর্কে জানতে গেলে প্রথমেই আমাদের ধারণা থাকতে হবে হোয়াট ইজ জিন। জিন ইজ নাথিং বাট দিজ আর অ্যাকচুয়ালি specific segments of DNA which contains special genetic informations which can be translated into proteins by cells. যে জিন হচ্ছে ডিএনএ এর কিছু স্পেসিফিক পার্ট যার মধ্যে কিছু স্পেশাল কিছু জেনেটিক ইনফরমেশনস থাকে এবং হুইচ ক্যান বি ট্রান্সলেটেড ইনটু প্রোটিন বাই সেলস। আর সেল ওই জেনেটিক ইনফরমেশনটাকে ব্যবহার করে সেটা দিয়ে ও প্রোটিন সিনথেসাইজ করে নিতে পারে। এখন ব্যাপার হলো যে সেলের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোটিনের প্রয়োজন হয়। ফর এক্সাম্পলস, এখানে যে একটা যে ব্যাপারটা এখানে দেখানো হচ্ছে সেটা হচ্ছে ইকলাই ব্যাকটেরিয়া। ইকলাই ব্যাকটেরিয়া সেটাকে যদি তার কালচারের মধ্যে যদি আমরা ইকলাই ব্যাকটেরিয়াটাকে কালচার করা হবে এবং তার কালচার মিডিয়ামের মধ্যে যদি ল্যাকটোজ সুগার আমরা ব্যবহার করে দেই, ল্যাকটোজ সুগার যদি আমরা অ্যাড করে দেই, তাহলে গিয়ে দেখা যাচ্ছে যে ইকলাই ব্যাকটেরিয়ার এই ল্যাকটোজ সুগারটাকে মেটাবলাইজ করার জন্য তিনটা ডিফাইন্ড এনজাইমসের দরকার: বিটা গ্যালেক্টোসাইডেস, পারমিয়েস অ্যান্ড ট্রান্স এসিটাইলেস। কিন্তু যদি ব্যাকটেরিয়ার কালচার মিডিয়ামের মধ্যে যদি ল্যাকটোজ সুগার না থাকে তাহলে কিন্তু ব্যাকটেরিয়ার এই এনজাইমগুলির প্রয়োজন নেই, ঠিক আছে? অ্যান্ড অ্যাজ ইউ নো দ্যাট অল দি এনজাইমস আর প্রোটিনস, ঠিক আছে? যত এনজাইমস আছে সেগুলি বেশিরভাগই সব কি হয়, প্রোটিন হয়। অবশ্য কিছু আরএনএ আছে সেগুলো এনজাইম হিসাবে কাজ করে, কল দি রাইবোজাইমস। তো ব্যাপার হচ্ছে যে এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম যে সেটা ব্যাকটেরিয়া সেলই হোক বা আমাদের বডি সেলসই হোক, যে নানা ধরনের যে প্রোটিন বা এনজাইমসের প্রয়োজন হয় সেগুলি বিভিন্ন সময় বিভিন্ন প্রোটিন বা এনজাইমসের প্রয়োজন হয়। যেমন ইকলাই ব্যাকটেরিয়া, এটা কখন এই তিনটা এনজাইমসের প্রয়োজন হয়, তিনটা প্রোটিন ফ্যাক্টরসের কখন দরকার হয়? যখন এর কালচার মিডিয়ামসের মধ্যে কি থাকে, ল্যাকটোজ সুগার থাকে। সেই ল্যাকটোজ সুগারটাকে মেটাবলাইজ করা, তার থেকে তার থেকে নারিশড হওয়ার জন্য অ্যাকচুয়ালি কি হয়, তার এই এনজাইমসগুলির প্রয়োজন আছে। কিন্তু যদি ল্যাকটোজ সুগার না থাকে, ঠিক আছে, ইন অ্যাবসেন্স অফ ল্যাকটোজ সুগার, তার তো এনজাইমগুলির প্রয়োজন নেই, এই প্রোটিন ফ্যাক্টরসগুলির প্রয়োজন নেই। তাহলে ব্যাপার হচ্ছে যে জিনের কাজ হচ্ছে, জিন হচ্ছে ডিএনএ এর স্পেসিফিক সেগমেন্টস, ঠিক আছে, যার মধ্যে জেনেটিক ইনফরমেশনস থাকে, যেটাকে ব্যবহার করে অ্যাকচুয়ালি সেল কি করে, নানা ধরনের প্রোটিনস তৈরি করে, এনজাইমস তৈরি করছে। এবার যদি সেলের পার্টিকুলার কোনো একটা প্রোটিনের প্রয়োজন নাই বা পার্টিকুলার কোনো একটা প্রোটিন ফ্যাক্টরস প্রয়োজনের চেয়ে বেশি আছে, এক্সেস আছে, তখন তখন জিনের এক্সপ্রেশনটাকে কি করে কন্ট্রোল করা যেতে পারে, জিনের এক্সপ্রেশনটাকে কি করে বন্ধ করা যেতে পারে? অ্যাকচুয়ালি সেল জিন, অর্থাৎ অল্প আগেই বললাম আমি, জিনস আর অ্যাকচুয়ালি কি স্পেসিফিক সেগমেন্টস অফ ডিএনএ হুইচ পজেস দ্য জেনেটিক ইনফরমেশনস which are used by the cells for formations of the proteins. আর সেল এই জেনেটিক ইনফরমেশনসগুলিকে ব্যবহার করে প্রোটিন সংশ্লেষণ করার জন্য বিভিন্ন ধরনের এনজাইমস বা প্রোটিন ফ্যাক্টরসকে ব্যবহার করে। নানা ধরনের এনজাইমস আছে, বিভিন্ন ফ্যাক্টরস আছে, সেগুলি অ্যাকচুয়ালি ব্যবহার হয়। যেমন ডায়াগ্রামে দেখানো হয়েছে এখানে, এটা হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম, মোস্ট ইম্পর্টেন্ট এনজাইমস,
যেটা না হলে অ্যাকচুয়ালি এই এনজাইমটা যদি না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু সেল কখনোই পার্টিকুলার কোনো একটা জিন, তার মধ্যে থাকা জেনেটিক ইনফরমেশনটাকে ব্যবহার করে প্রোটিন তৈরি করতে পারবে না। তাহলে এবার কি হচ্ছে যে সেলের যদি পার্টিকুলার কোনো একটা প্রোটিনের প্রয়োজন নাই, ঠিক আছে, তাহলে সেলের মধ্যে এরকম মেকানিজমস আছে, ব্যবস্থা আছে, যেটার দ্বারা সেল কি করে, পার্টিকুলার এই যেটা এনজাইম আরএনএ পলিমারেজ, এটাকে এটাকে ইনঅ্যাক্টিভ করে দেয়, এটাকে কাজ করার ক্ষেত্রে এর মধ্যে বাধার সৃষ্টি করে দেয়, যার জন্য কি হয়, জিন অর্থাৎ সেল ওই অবস্থায় ওই পার্টিকুলার জিনটাকে ব্যবহার করে কোনো ধরনের প্রোটিন তৈরি করতে পারে না। এভাবে সেল প্রয়োজনের ক্ষেত্রে কি হয়, প্রয়োজনে কি হয়, পার্টিকুলার কোনো একটা জিনের এক্সপ্রেশনটাকে সে অফ করে দিতে পারে, ঠিক আছে। আবার সেলের যদি পার্টিকুলার কোনো প্রোটিনসের যদি প্রয়োজন হয়, আর আর ওই পার্টিকুলার প্রোটিনটার জন্য রেসপন্সিবল যেটা জিন, সেটা যদি সেটা যদি ইনঅ্যাক্টিভ অবস্থাতে থাকে, ঠিক আছে, সুইচ অফ হয়ে থাকে, তাহলে সেলের মধ্যে এরকম বিভিন্ন মেকানিজমস অফ ব্যবস্থা আছে, যেটার দ্বারা ও কি করতে পারে, পার্টিকুলার ওই আরএনএ পলিমারেজ, তার থেকে ইনহিবিটরটাকে সে কি করে, রিমুভ করে দিতে পারে। রিমুভ করে দিলে এনজাইমটা আবার নর্মাল হয়ে যাবে। সেটা আবার কি করবে, নর্মালি সে তখন জিনটাকে জিনের উপরে কাজ করতে আরম্ভ করবে, এবং সেই জিনের মধ্যে থাকা যেটা জেনেটিক ইনফরমেশনস, ঠিক আছে, সেটা প্রথমে আরএনএতে ট্রান্সক্রাইবড হবে, তারপর সেই আরএনএ অ্যাকচুয়ালি রাইবোজমে গিয়ে ব্যবহার হবে, রাইবোজম সেই আরএনএর মধ্যে থাকা জেনেটিক ইনফরমেশনের উপর বেস করে ফাইনালি প্রোটিন তৈরি করে দিবে। তো সেলের মধ্যে একটা বিউটিফুল মেকানিজমস আছে, ভেরি সফিস্টিকেটেড একটা মেকানিজমস আছে, বাই হুইচ সেল ক্যান সেল ক্যান রেগুলেট অর কন্ট্রোল দি এক্সপ্রেশনস অফ দি জিন, ঠিক আছে, যে পার্টিকুলার কোনো একটা জিন, সেটাকে কখন সেল ব্যবহার করবে, বা পার্টিকুলার কোনো একটা জিন কখন তার ব্যবহারটাকে সে অফ করে রাখবে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে সেলের ভিতরে, সেটাকে করার জন্য সেলের ভিতর কিন্তু একটি ভেরি সফিস্টিকেটেড একটি সিস্টেম কাজ করে। and that sophisticated systems of controlling the transcriptions of a particular genes is called the operon. Actually, in genetics, an operon is a cluster of genes and is a functioning unit of transcriptions and genetic regulations in which যে সেখানে একটা অপেরন বা একটা টোটাল একটা অপারেটিং সিস্টেম তৈরি হতে নানা ধরনের জিনসের প্রয়োজন আছে। ইট ইজ এ সেট অফ জিন অ্যাকচুয়ালি। এখানে রেগুলেটর জিনস আছে, প্রোমোটার জিন আছে, অপারেটর জিনস আছে, আর দিজ আর দ্য স্ট্রাকচারাল জিনস, ঠিক আছে, in which actually the transcriptions of the structural gene is controlled by its adjacent genes like operator genes, promoter genes and the regulator genes. কাজে স্ট্রাকচারাল জিন কাকে বলে সেটাও আমাকে জানতে লাগবে। স্ট্রাকচারাল জিন হচ্ছে যে জিনটার অ্যাকচুয়ালি কি হবে, ট্রান্সলেশন হবে ইনটু প্রোটিনস, ঠিক আছে। তো স্ট্রাকচারাল জিন কোনগুলিকে বলা হয়, যে জিনগুলির কি হয়, ফাইনাল ট্রান্সলেশনস হয় ইনটু প্রোটিন, ঠিক আছে, সেটা এনজাইমেটিক প্রোটিন হতে পারে বা স্ট্রাকচারাল প্রোটিনস হতে পারে, সেগুলিকে স্ট্রাকচারাল জিন বলা হয়। কাজে এখানে যে তিনটা জিনকে দেখানো হচ্ছে স্ট্রাকচারাল জিন, এই জিনগুলির কখন ট্রান্সক্রিপশন হবে, কখন ট্রান্সক্রিপশন হবে না, সেগুলিকে কিন্তু কন্ট্রোল করে রাখে বাই ইটস কন্ট্রোলিং জিনস। এগুলো হচ্ছে কন্ট্রোলিং জিনস, ঠিক আছে, এটা অ্যাডজাসেন্ট কন্ট্রোলিং জিন। কাজে এর ট্রান্সক্রিপশনটাকে কন্ট্রোল করার জন্য সেই কন্ট্রোলিং জিনস কি কি আছে, রেগুলেটর জিনস, প্রোমোটার জিনস এন্ড অপারেটর জিন, একসঙ্গে জিনের এই সেটটাকে বলা হয় অপেরন। অ্যাকচুয়ালি জ্যাকব অ্যান্ড মনট, এই দুজন বিজ্ঞানী অ্যাকচুয়ালি দে প্রপোজ দ্য অপারন মডেল ফর এক্সপ্লেনিং দ্য রেগুলেশনস অফ জিন অ্যাকশনস, ঠিক আছে, আর সেটা তারা এক্সপ্লেন করেছিল ডিউরিং দেয়ার স্টাডি অফ ইন ইকলাই ব্যাকটেরিয়ার অধ্যয়ন করার সময় তারা এই ব্যাপারটাকে কিন্তু প্রকাশ করেছিল, এই ব্যাপারটাকে তারা এক্সপ্লেন করেছিল, ঠিক আছে। তো আজকের সাবজেক্ট ম্যাটারটাই হচ্ছে এটা, আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেটাই হচ্ছে এটা,
যেটা আমি বললাম যে একটা জিন কখন তার ট্রান্সক্রিপশন হবে, কখন তার ট্রান্সক্রিপশন হবে না, ঠিক আছে, সেটাকে সেটা কিভাবে কন্ট্রোল হয়, সেটা কিভাবে রেগুলেট হচ্ছে, কখন জিনটার ট্রান্সক্রিপশনটা অফ হয়ে যায়, কখন আবার সেল অটোমেটিক্যালি তার ট্রান্সক্রিপশন প্রসেসটাকে অন করে নেয়, এই যে ব্যাপারটা, ঠিক আছে, দ্যাট ইজ কল দি জিন এক্সপ্রেশনস অ্যান্ড রেগুলেশনস, ঠিক আছে। অ্যান্ড হোয়াট ইজ অপারেন, আমি অল্প আগে বললাম যে অ্যান অপারেন অ্যাকচুয়ালি এ ক্লাস্টার অফ জিনস ইন হুইচ দ্য ট্রান্সক্রিপশনস ইজ কন্ট্রোলড বাই সাম কন্ট্রোলার জিনস, যে সেট অফ জিনস যেখানে স্ট্রাকচারাল জিনের ট্রান্সক্রিপশনটা কখন হবে কখন হবে না সেটাকে আবার কন্ট্রোল করছে তার কিছু অ্যাডজাসেন্ট জিনস, এই সব কিছু মিলে তৈরি হয় একটা অপেরন। এনিওয়ে ওই অপারেন্ট দু ধরনের হতে পারে কিন্তু, ইনডিউসিবল অপারেন্ট অ্যান্ড রিপ্লেসিবল অপারেন্ট। অবশ্য আজকের ক্লাসে আমরা শুধুমাত্র ইনডিউসিবল অপারেন্ট নিয়ে পড়াশোনা করব। ইনডিউসিবল অপারেন্ট কি, এখানে অ্যাকচুয়ালি কি হয়, যেটা পার্টিকুলার কোনো একটা জিন তার ট্রান্সক্রিপশনটা স্টপ হয়ে আছে, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি সেলের কাজ হচ্ছে জিনের মধ্যে থাকা জেনেটিক ইনফরমেশনগুলিকে ব্যবহার করে সেটাকে প্রোটিনে কনভার্ট করা, সেটাকে দিয়ে প্রোটিন তৈরি করা। এবং আমি অল্প আগে বলেছি সেল এই কাজটা করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের এনজাইম ব্যবহার করে। এবং সেল আবার কি করছে, যখন সেই পার্টিকুলার প্রোটিনটার দরকার নেই তখন সেল নিজেই কি করে, কিছু ইনহিবিটরস তৈরি করে। আর সেই ইনহিবিটর কি করে, স্পেসিফিক্যালি যেটা আরএনএ পলিমারেজ এনজাইম সেটার ফাংশনটাকে স্টপ করে রাখে, যার ফলে কি হয়, ট্রান্সক্রিপশনটা বন্ধ হয়ে থাকে। তো এরকম অপারণ যার ট্রান্সক্রিপশনটা বন্ধ হয়ে আছে, কারণ তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যেটা আরএনএ পলিমারেজ এনজাইম সেটা কাজ করতে পারছে না ডিউ টু প্রেজেন্স অফ সাম ইনহিবিটরস। এই ধরনের যেগুলি অপারণ, যে অপারণগুলি প্রথমে তো তার ট্রান্সক্রিপশনটা অফ হয়ে থাকে, কিন্তু ইন প্রেজেন্স অফ সাম মেটাবোলাইটস, তার ট্রান্সক্রিপশনটা অ্যাকচুয়ালি কি হয়, রিস্টার্ট হয়, যেটা বন্ধ হয়েছিল ট্রান্সক্রিপশনটা আবার রিস্টার্ট হয়। এই ধরনের অপারেন্টস গুলিকে বলা হয় ইনডিউসিবল অপারেন্ট। তার বেস্ট এক্সাম্পল হচ্ছে ল্যাক অপারেন্ট। এই ক্ষেত্রে ইন কেস অফ ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার যখন এই এনজাইমসগুলির প্রয়োজন নাই, বিটা গ্যালাক্টোসাইডেস পারিমিয়াস ট্রান্সএসিটাইলেস, সেই অবস্থায় কিন্তু তার জিনগুলির কিন্তু ট্রান্সক্রিপশনটা বন্ধ হয়ে থাকে। বাট যখনই ব্যাকটেরিয়ার এই এনজাইমসগুলির প্রয়োজন হয়, অটোমেটিক্যালি তার ওই জিনগুলির ট্রান্সক্রিপশনটা কি হয়, রিস্টার্ট হয়ে যায়, ঠিক আছে। এবং এই এনজাইমসগুলির কখন প্রয়োজন হয়, যখন ব্যাকটেরিয়ার যেটা কালচার মিডিয়াম সেখানে যখন ল্যাকটোজ অ্যাভেলেবল হয়। কাজে ইন প্রেজেন্স অফ ল্যাকটোজের প্রেজেন্সে কি হয়, এই জিনগুলি কি হয়, রিস্টার্ট হয়, আর যার ফলে জিনগুলির মধ্যে কি হয়, অটোমেটিক্যালি ট্রান্সক্রিপশনটা স্টার্ট হয়ে যায়, আর যার ফলে কি হয়, সেল তার থেকে কি তৈরি করে, প্রোটিন তৈরি করে দেয়, অর্থাৎ এই এনজাইম ফ্যাক্টরসগুলিকে তৈরি করে দেয় যেগুলি ব্যাকটেরিয়া সেলের কাজে আসে ফর মেটাবলিজমস অফ দি ল্যাকটোজ। তো কি করে এটা ফাংশনস হয় সেটা আমি আবার আলোচনা করে দিচ্ছি। এনিওয়ে, তো ল্যাক অপারেন্ট অ্যাকচুয়ালি এটা ছিল ডিসকভারি অফ জ্যাকব অ্যান্ড মনোট, ঠিক আছে, ইকলাই ব্যাকটেরিয়া। আর আমি আগেও বলেছি অল্প আগে যে ইকলাই ব্যাকটেরিয়াগুলিকে যখন কালচার করা হয় এবং তার কালচারের মধ্যে, কালচার মিডিয়ামের মধ্যে যখন ল্যাকটোজ সুগার অ্যাড করা হয়, তখন অটোমেটিক্যালি দেখা যায় যে এই জিনগুলি কি হয়, রিস্টার্ট হয়ে যায়, তার ট্রান্সক্রিপশন প্রসেসটা রিস্টার্ট হয়ে যায়। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে যে যেটা ব্যাকটেরিয়ার, বিশেষ করে ইকলাই ব্যাকটেরিয়ার অ্যান্ড ইন মোস্ট অফ দি ব্যাকটেরিয়া আমরা পলিসিস্টোনিক জিন পাই। ইউক্যারিওটিক সেলসের মধ্যে কিন্তু সাধারণত পলিসিস্টোনিক জিনস থাকে না। না, হোয়াট আর পলিসিস্টোনিক জিনস? পলি মিনস ম্যানি। তো এখানে কি হচ্ছে, এখানে অনেকগুলি জিন আছে, এখানে তিনটা জিন, ল্যাক জেড, ল্যাক ওয়াই অ্যান্ড ল্যাক এ, তিনটা জিন, ঠিক আছে। তিনটা জিনের ট্রান্সক্রিপশনস অ্যাকচুয়ালি কন্ট্রোলড হচ্ছে বাই এ সিঙ্গেল অপারেটিং সিস্টেম, বাই এ সিঙ্গেল অপারেটর, ঠিক আছে। তিনটা জিনের ট্রান্সক্রিপশন কখন হবে কি হবে না সেটাকে অপারেট করছে বাই এ সিঙ্গেল অপারেটর জিনস। এই ধরনের সিকোয়েন্স অফ জিনস হুজ ট্রান্সক্রিপশনস ইজ
controlled by a single operator is called the polycistronic genes. এই ধরনের পলিসিস্টোনিক জিন থেকে যেটা এমআরএনএ তৈরি হবে, মেসেঞ্জার আরএনএ তৈরি হবে, সেই মেসেঞ্জার আরএনএ থেকে মোর দেন ওয়ান প্রোটিন প্রোডাক্টস তৈরি হয়। যেমন এই ক্ষেত্রে আমরা দেখছি যে 3টা জিনের যখন ট্রান্সক্রিপশন হয় তার থেকে কি তৈরি হয়, এমআরএনএ তৈরি হচ্ছে, আর এই এমআরএনএ থেকে মোর দেন ওয়ান প্রোটিন প্রোডাক্টস তৈরি হচ্ছে, বিটা গ্যালাক্টোসাইডেস, পারমিয়েস অ্যান্ড ট্রান্স এসিটাইলেস। কাজে এই ধরনের জিনকে বলা হবে পলিসিস্টোনিক জিনস। আর তার থেকে তৈরি হওয়া যেটা এমআরএনএ which bears the informations of more than one protein products are called the polycystonic mRNA. তবে এই ধরনের পলিসিস্টোনিক জিনস, পলিসিস্টোনিক এমআরএনএ এগুলি কিন্তু প্রোক্যারিওটস, ব্যাকটেরিয়া, এই সমস্ত সেলসের মধ্যেই পাওয়া যায়। এনিওয়ে, তো এখানে একটা ওয়ার্ড এসে গেছে যে ট্রান্সক্রিপশনস। অ্যাকচুয়ালি ট্রান্সক্রিপশন কি সেটাও আমাদেরকে অল্প জানতে হবে। তো এর জন্য আমরা এই ডায়াগ্রামটা দেখিয়ে নিই। অ্যাকচুয়ালি ডিএনএ ইজ এ ডাবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার। এর মধ্যে দুটা স্ট্র্যান্ডস আছে, তার মধ্যে একটা স্ট্র্যান্ডসকে বলা হয় সেন্স স্ট্র্যান্ডস, আরেকটাকে বলা হয় অ্যান্টি সেন্স স্ট্র্যান্ডস। সেন্স স্ট্র্যান্ডস এর মধ্যে কোনো জেনেটিক ইনফরমেশনস থাকে না, আর যেটা অ্যান্টি সেন্স স্ট্র্যান্ডস ইট বিয়ার্স দ্য জেনেটিক ইনফরমেশনস, এটাকে টেমপ্লেট স্ট্র্যান্ডস বলেও বলা হয়। এবার এই যেটা অ্যান্টি সেন্স স্ট্র্যান্ডস, ঠিক আছে, সেল কি করে, আরএনএ পলিমারেজ এনজাইমটাকে ব্যবহার করে ও কি করে, ডিএনএ যেটা অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডস তার মধ্যে থাকা জেনেটিক ইনফরমেশনটাকে ও কপি করে, ঠিক আছে, কপি করে একটা নিউ মলিকুলস ফরমেশন করে, দ্যাট ইজ কল্ড দি মেসেঞ্জার আরএনএ। দিস প্রসেস অফ সিনথেসিস অফ এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ অন দি টেমপ্লেট ডিএনএ, ঠিক আছে, ডিএনএ যেটা টেমপ্লেট স্ট্র্যান্ডস তার মধ্যে থাকা যেটা জেনেটিক ইনফরমেশনস, ঠিক আছে, তার উপর বেস করে অ্যাকচুয়ালি সেল আরএনএ পলিমারেজটাকে ব্যবহার করে একটা এমআরএনএ মলিকুলস তৈরি করে। এই এমআরএনএ মলিকুল তৈরি হওয়া যেটা প্রসেস, দ্য বায়োকেমিক্যাল প্রসেস, দ্যাট ইজ কল্ড দি ট্রান্সক্রিপশনস। এরপরে তৈরি হওয়া আরএনএটা কি হয়, নিউক্লিয়াস থেকে বের হয়ে আসে, কারণ ইন কেস অফ ইউক্যারিওটিক সেলস দ্য ডিএনএস আর কনফাইন্ড উইদিন দ্য নিউক্লিয়াস। এরপর কি হয়, এমআরএনএ এর মধ্যে কি চলে আসে, ডিএনএ যেটা জেনেটিক ইনফরমেশন সেটা অলরেডি এমআরএনএ এর মধ্যে কপি হয়ে গেছে। এবার সে এমআরএনএটা কি হয়, নিউক্লিয়াস থেকে বের হয়ে আসে। বের হয়ে আসার পর এই এমআরএনএটা অ্যাকচুয়ালি কোথায় ব্যবহার হয়, ইন রাইবোজোম। রাইবোজোম এরপরে এমআরএনএটাকে ব্যবহার করে, এর মধ্যে থাকা যেটা জেনেটিক ইনফরমেশন, ঠিক আছে, সেই ইনফরমেশন অনুসারে রাইবোজোম কি তৈরি করে, একটা প্রোটিন তৈরি করে দেয়, ঠিক আছে। তাহলে ফাইনালি অ্যাকচুয়ালি সেল যে নানা ধরনের প্রোটিন তৈরি করে, সেই প্রোটিনের স্ট্রাকচারটা কেমন হবে, সেই প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সটা কেমন হবে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডিসাইডেড বাই দি ডিএনএ মলিকুলস, ঠিক আছে, ডিসাইডেড বাই দ্য ডিএনএ মলিকুলস। ডিএনএ মলিকুলের মধ্যে সমস্ত জেনেটিক ইনফরমেশনস থাকে, সেটা প্রথমে কপি হয় ইন দ্য এমআরএনএ, এরপরে এমআরএনএ কোথায় ব্যবহার হয়, ইন রাইবোজোম। রাইবোজোম কি করে, এমআরএনএ এর মধ্যে থাকা এই কপিড জেনেটিক ইনফরমেশনটাকে কিসে ট্রান্সলেট করে দেয়, ইনটু প্রোটিনস। এই জন্য রাইবোজোমকে বলা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। কাজেই ডিএনএ এর মধ্যে থাকা জেনেটিক ইনফরমেশনটা শেষে গিয়ে ট্রান্সলেট হচ্ছে ইনটু দ্য ফাংশনাল প্রোটিনস। দুটো স্টেপে হচ্ছে, প্রথমে আরএনএ তৈরি হবে, মেসেঞ্জার আরএনএ, দিস ইজ কল্ড দি ট্রান্সক্রিপশন। এরপরে মেসেঞ্জার আরএনএটাকে ব্যবহার করবে রাইবোজোম, সেখানে প্রোটিন তৈরি হবে, ঠিক আছে। এই এমআরএনএ এর মধ্যে থাকা জেনেটিক ইনফরমেশনের উপর বেস করে রাইবোজোম যে প্রোটিন তৈরি করে, এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সলেশন। কাজেই ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন এই দুটা স্টেপে কি হয়, ফাইনালি প্রোটিন তৈরি হয়। এনিওয়ে, তো আমরা বুঝতে পারলাম যে হোয়াট ইজ ট্রান্সক্রিপশন অ্যান্ড হোয়াট ইজ ট্রান্সলেশনস। এবার এক্স্যাক্টলি এখানে কি হচ্ছে আমরা দেখে নেই, যে যেটা ইকোলাই ব্যাকটেরিয়া তার যেটা ক্রোমোসোমাল ডিএনএ, তার মধ্যে আমরা একটা পলিসিস্টোনিক জিনস পাচ্ছি। ইট ইজ অ্যাকচুয়ালি সেট অফ 3 স্ট্রাকচারাল জিনস, LAC-Z, LAC-Y অ্যান্ড LAC-A। LAC-Z, ঠিক আছে, এর মধ্যে জেনেটিক ইনফরমেশনস আছে, যার জন্য এর মধ্যে থাকা জেনেটিক ইনফরমেশনটা যখন ট্রান্সলেট হয় ইনটু প্রোটিন, কি প্রোটিন তৈরি হয়, বিটা গ্যালাক্টোসাইডেস। LAC-Y, ঠিক আছে,
এই জিনটার মধ্যে যেটা জেনেটিক ইনফরমেশন আছে সেটা যখন ট্রান্সলেট হয় ইনটু প্রোটিন, কি প্রোটিন এনজাইমস তৈরি হচ্ছে? পারমিয়াস। আর ল্যাক এ, এই পার্টিকুলার যেটা স্ট্রাকচারাল জিন, এটার যখন ট্রান্সলেশন হয় ইনটু প্রোটিন, কি প্রোটিন তৈরি হয়? ট্রান্স এসিটাইলেস। দিস ইজ এ সিকোয়েন্স অফ 3 স্ট্রাকচারাল জিনস, যার ট্রান্সক্রিপশনটা অ্যাকচুয়ালি কন্ট্রোলড হচ্ছে বা রেগুলেটেড হচ্ছে বাই এ সিঙ্গেল অপারেটর জিন। সেই জন্যই 3টা জিনকে একসঙ্গে বলা হবে পলিসিস্টোনিক জিনস। ঠিক আছে, এখানে জিনের এই 3টা জিনকে একসঙ্গে বলা হবে স্ট্রাকচারাল জিন, এবং তার ট্রান্সক্রিপশনটাকে কন্ট্রোল করার জন্য তার অ্যাডজাসেন্ট জিন কি কি আছে? রেগুলেটর জিন, প্রোমোটার জিন এন্ড অপারেটর জিন। কি হয় এখানে, যখন ল্যাকটোজ অ্যাবসেন্স থাকে, অর্থাৎ যেটা ইকোলাই ব্যাকটেরিয়ার কালচার, তার মধ্যে যদি ল্যাকটোজ সুগার যদি অ্যাবসেন্ট থাকে, তখন কি হয়? রেগুলেটর জিন কি হয়? এখান থেকে তৈরি হয় এমআরএনএ। ঠিক আছে, রেগুলেটর জিন, ওর মধ্যে ট্রান্সক্রিপশন হয়, তার থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, এবং এই মেসেঞ্জার আরএনএ এর মধ্যে থাকা যেটা জেনেটিক ইনফরমেশন দ্যাট ইজ ইউজড বাই রাইবোজোম, আর তার থেকে তৈরি হয় একটা ইনহিবিটর প্রোটিনস। দিস ইনহিবিটর প্রোটিন ইজ কল দি রিপ্রেসর, যেটা গিয়ে কি হয়? সরাসরি অপারেটর যেটা জিন সেটাকে বাইন্ড করে দেয়। এটা সরাসরি গিয়ে অপারেটর জিনের সঙ্গে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, এবার আমি আগেও বলেছিলাম যে পার্টিকুলার কোনো একটা জিনের ট্রান্সক্রিপশনের জন্য সেল যে এনজাইমটাকে ব্যবহার করে সেটার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। এখন ব্যাপার হচ্ছে আরএনএ পলিমারেজ এই পার্টিকুলার জিনটাকে ট্রান্সক্রিপশন করার জন্য তার আগে এই এনজাইমটা অ্যাকচুয়ালি ডিএনএর সঙ্গে অ্যাটাচড হতে লাগবে। ঠিক আছে, এই জন্য ডিএনএ এর মধ্যে একটা আরএনএ পলিমারেজ অ্যাটাচমেন্ট সাইট বা রিকগনিশন সাইটস থাকে, দ্যাট ইজ কল্ড দি প্রোমোটার জিন। দ্যাট ইম্পর্টেন্ট একটা সিকোয়েন্স অর স্পেসিফিক পার্ট অফ দ্য ডিএনএ, যেটা পার্টিকুলার আরএনএ পলিমারেজকে রিকগনাইজ করে অ্যান্ড প্রোভাইড দ্য অ্যাটাচমেন্ট সাইট ফর দ্য আরএনএ পলিমারেজ। এবং এই প্রোমোটার যেটা জিন, ঠিক আছে, এর আরেকটা স্পেসিফিক ফাংশন হচ্ছে যে অল্প আগে আমি বলেছি যে ডিএনএ তো দুটা স্ট্র্যান্ডস থাকে, একটা সেন্স একটা অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডস। তো পার্টিকুলার আরএনএ পলিমারেজ, ঠিক আছে, এরপরে যখন এটা পাস হবে ইনটু ল্যাক জেড, ল্যাক ওয়াই অর ল্যাক এ, এই এনজাইমটা যখন স্ট্রাকচার জিন এরিয়াতে পাস হবে, তখন এই এনজাইমটা অ্যাকচুয়ালি দুটা স্ট্র্যান্ডের ভিতরে কোন স্ট্র্যান্ডটাকে ও ফলো করবে, কোন স্ট্র্যান্ডটাকে ও কপি করে এমআরএনএ তৈরি করবে, সেইটাকে কিন্তু গাইড করে কে? প্রোমোটার জিনস। কাজে এটা একটা ইম্পর্টেন্ট একটা সেগমেন্টস অফ ডিএনএ। বাট আনফর্চুনেটলি এখানে রেগুলেটর জিন থেকে যেটা রিফ্রেশর বা ইনহিবিটর তৈরি হচ্ছে, সেটা কিন্তু অপারেটর জিনটাকে ব্লক করে দিছে, যার ফলে আরএনএ পলিমারেজ এখানে প্রোমোটার জিনের সঙ্গে জয়েনও হতে পারে না, আর যদি জয়েন হয়েও যায় সেটা কখনো অপারেটর জিনটাকে ক্রস করে সে স্ট্রাকচারাল জিন এরিয়াতে সে পাস হতে পারে না, কারণ মাঝখানে একটা ইনহিবিটরস থেকে গেছে, সেটা হচ্ছে রিপ্রেশর, যেটা একটা বাধার সৃষ্টি করে আরএনএ পলিমারেজটা যাতে অপারেটর জিনের সঙ্গে যুক্ত হতে না পারে, প্লাস আরএনএ পলিমারেজ যাতে যেটা স্ট্রাকচারাল জিন সেখানে যাতে সেটা গিয়ে ক্রিয়া করতে না পারে, ফাংশন করতে না পারে, কারণ মাঝখানে এখানে একটা একটা ব্লক হিসাবে বসে গেছে, একটা ব্লকার একটা বলা যেতে পারে। ঠিক আছে, একটা ইনহিবিটরস। তো এভাবে এভাবে অ্যাকচুয়ালি কি হয়, সেল প্রয়োজনে তার পার্টিকুলার কোনো জিন তার ট্রান্সক্রিপশনটাকে সে বন্ধ করে দিতে পারে বাই সিনথেসাইজিং স্পেসিফিক রিপ্রেশরস অর ইনহিবিটর অর রিপ্রেশর সরাসরি গিয়ে এটা অপারেটর জিনের সঙ্গে যুক্ত হয়ে যায়, এবং আরএনএ পলিমারেজটাকে প্রোমোটার জিনের সঙ্গেও যুক্ত হতে দেয় না, প্লাস আরএনএ পলিমারেজকে যেহেতু প্রোমোটার জিনের সঙ্গে যুক্তই হতে পারে না, প্লাস এটা এখান থেকে এদিকে পাসও হতে পারবে না, কারণ মাঝখানে কি আছে? একটা বাধার সৃষ্টি আছে, বাধা হয়ে গেছে, মাঝখানে একটা ইনহিবিটর মলিকুল এখানে এসে যুক্ত হয়ে গেছে। এনিওয়ে, এবার যদি ইকোলাই ব্যাকটেরিয়ার যেটা কালচার, তার মধ্যে যদি এবার ল্যাকটোজ সুগার যদি আমরা অ্যাড করে দেই, ঠিক আছে, ল্যাকটোজ সুগার অ্যাড করে দেওয়ার সাথে সাথে কিন্তু কি হয়, দেখা যায় যে এই যে জিন 3টার পলিসিস্টোনিক জিন, যার ট্রান্সক্রিপশনটা বন্ধ হয়ে আছে ডিউ টু প্রেজেন্স অফ দিস ইনহিবিটর ইন দ্য অপারেটর জিন, এটা এখান থেকে রিমুভ হয়ে যায়, আর তখন অটোমেটিক্যালি আরএনএ পলিমারেজ গিয়ে প্রোমোটারের সঙ্গে যুক্ত হয়, এরপরে সেটা অপারেটর যেটা
জিন সেটাকে ক্রস করে সেটা কোথায় চলে আসে, ইন দি এরিয়া অফ স্ট্রাকচারাল জিন, নর্মাল ট্রান্সক্রিপশন হয়, তার থেকে পলিসিস্টোনিক এমআরএনএ তৈরি হয়। তো কি করে সম্ভব এটা? অ্যাকচুয়ালি এই যেটা রিপ্রেসার্স অ্যাক্টিভ ইনহিবিটর, এর মধ্যে ল্যাকটোস বাইন্ডিং সাইটস আছে, ঠিক আছে, এর মধ্যে একটা ল্যাকটোস বাইন্ডিং সাইটস আছে। তো কি হয় অ্যাকচুয়ালি, ইন প্রেজেন্স অফ ল্যাকটোস, ল্যাকটোস সুগারের প্রেজেন্সে কি হয়, ল্যাকটোস সুগার গিয়ে, কারণ রেগুলেটর জিন থেকে তো কি হবে, এটা অবিরত তো ইনহিবিটর তৈরি হতে শুরু করবে, এটা তো এটার থেকে অবিরত ইনহিবিটর ফর্মেশন হতে শুরু করবে। আর যখনই ব্যাকটেরিয়া যখনই ল্যাকটোস সুগার পাবে, ল্যাকটোস সুগার কি করে, রেগুলেটর জিন থেকে তৈরি হওয়া ইনহিবিটরের সঙ্গে যুক্ত হয়ে যায়। এই ডায়াগ্রামে দেখানো হচ্ছে এখানে, এটা ইনহিবিটর তৈরি হচ্ছে, অ্যাক্টিভ ইনহিবিটর, তার সঙ্গে গিয়ে ল্যাকটোস সুগার গিয়ে যুক্ত হয়ে যাচ্ছে, এবং অ্যাক্টিভ ইনহিবিটরটা কি হচ্ছে, ইনঅ্যাক্টিভ রিপ্রেসরে পরিণত হয়ে যাচ্ছে, এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। পাশাপাশি ক্রোমোসোমাল ডিএনএর অপারেটর যেটা জিন, তার মধ্যে যেটা অ্যাক্টিভ ইনহিবিটর যুক্ত হয়েছিল, ল্যাকটোস সুগার গিয়ে কিন্তু এই অ্যাক্টিভ ইনহিবিটরটাকেও কি করে, এটাকে ইনঅ্যাক্টিভ ইনহিবিটরে কনভার্ট করে দেয়, অর্থাৎ ইনঅ্যাক্টিভ রিপ্রেসরে কনভার্ট করে দেয়। এর যেটা কনফরমেশন, এর যেটা ফিজিক্যাল স্ট্রাকচার, সেটাকে নষ্ট করে দেয়। যার জন্য কি হয়, এই যেটা অ্যাক্টিভ ইনহিবিটর, ঠিক আছে, এটার সঙ্গে গিয়ে যখন ল্যাকটোস সুগার গিয়ে অ্যাড হবে, তখন অটোমেটিক্যালি এটা কি হয়, এখান থেকে আর এখানে যুক্ত হয়ে থাকতে পারে না, এটা অপারেটর সাইড থেকে কি হয়, এটা খুলে যায়, ঠিক আছে। এবং ফ্রেশ যেটা অ্যাক্টিভ ইনহিবিটর তৈরি হচ্ছে রেগুলেটর জিন থেকে, সেটাও গিয়ে আবার ফ্রেশলি অপারেটর জিনকে ব্লক করতে পারে না, কারণ তৈরি হওয়া মাত্রই সেটাকে ল্যাকটোস সুগার কি করে, নষ্ট করে দিচ্ছে। কাজে যতক্ষণ ব্যাকটেরিয়ার মধ্যে ল্যাকটোস সুগার থাকবে, ততক্ষণ কিন্তু রেগুলেটর জিন থেকে তৈরি হওয়া অ্যাক্টিভ ইনহিবিটর কি হবে, এগুলি নষ্ট হতে শুরু করবে, আর সেগুলি কখনো অপারেটর জিনকে ব্লক করতে পারবে না, ঠিক আছে, প্রোভাইডেড ব্যাকটেরিয়ার মধ্যে ল্যাকটোস সুগারটা থাকতে লাগবে। আচ্ছা, এবার যখন অপারেটর জিনের মধ্যে কোনো ধরনের ইনহিবিটর নাই, এর মধ্যে কোনো ধরনের প্রতিবন্ধক বা কোনো ধরনের এখানে ব্লকস নেই, ঠিক আছে, তখন কি হয়, অ্যাজ ইউজুয়াল আরএনএ পলিমারেজের যেটা স্বভাব, ওর যেটা প্রপার্টি, সেই অনুযায়ী ও কি হবে, প্রোমোটার যেটা জিন, সেখানে গিয়ে নিজেকে যুক্ত করবে, কারণ প্রোমোটার একটা রিকগনিশন সাইট, এনজাইম রিকগনিশন সাইট, সেখানে আরএনএ পলিমারেজটা রিকগনাইজড হয়, অ্যাটাচমেন্ট সাইট, সেখানে গিয়ে আরএনএ পলিমারেজ যুক্ত হবে, এবং এর যেটা প্রকৃতি, এর যেটা কেমিক্যাল প্রপার্টি অনুসারে কি করবে, এখন এ পাস হবে কোথায়, এনজাইমটা ধীরে ধীরে এখন অপারেটর যেটা জিন, সেটাকে ক্রস করে সেটা কোন এরিয়াতে চলে আসবে, ইনটু দি স্ট্রাকচারাল জিন এরিয়া, এবং এটা ধীরে ধীরে যখন এর উপর দিয়ে পাস হবে, ঠিক আছে, পাস হয়ে যাবে, এটা যখন এটা পাস হবে, তখন কি হবে, এর মধ্যে থাকা যেটা জেনেটিক ইনফরমেশন, দোজ জেনেটিক ইনফরমেশনস উইল বি কপিড, এবং তার থেকে একটা নিউ একটা মলিকুলস তৈরি হবে। এই নিউলি সিনথেসাইজড মলিকুলটাকে বলা হবে মেসেঞ্জার আরএনএ অর এমআরএনএ। এভাবে আরএনএ পলিমারেজের জন্য কি হয়, একটা মেসেঞ্জার আরএনএ মলিকুলস তৈরি হয় অন দি টেমপ্লেট অফ ডিএনএ, ঠিক আছে। আর এই ঘটনাটাকে কি বলা হয়, ট্রান্সক্রিপশনস। এখন ট্রান্সক্রিপশন হতে পারে, একবার এই এমআরএনএ তৈরি হয়ে যাওয়ার পর, আর এই ধরনের এমআরএনএ কে বলা হয় পলিসিস্টোনিক এমআরএনএ। কেন? কারণ এর মধ্যে কিন্তু মোর দেন ওয়ান প্রোটিন প্রোডাক্টস এর ইনফরমেশনস আছে। এবার এই এমআরএনএটাকে কে ব্যবহার করবে, রাইবোসোমস ব্যবহার করবে। এবার এমআরএনএটা কি হবে, এটা সাইটোপ্লাজমের মধ্যে থাকা যেটা রাইবোজম, সেখানে গিয়ে ইউজ হবে। রাইবোজম এর মধ্যে থাকা জেনেটিক ইনফরমেশন গুলাকে আবার ইউজ করবে, ইউজ করে তার থেকে তৈরি করবে কি বিভিন্ন ধরনের প্রোটিন প্রোডাক্টস, কারণ এর মধ্যে যেগুলি প্রোটিন প্রোডাক্টের ইনফরমেশন আছে সেগুলি তৈরি হবে। রাইবোজমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, আর কি ধরনের প্রোটিন তৈরি করবে, সে জেনেটিক মেসেজ বা ইনফরমেশনসটা রাইবোজমকে কে দেয়, এমআরএনএ। কাজে এই এমআরএনএ এর মধ্যে তিনটা ডিফারেন্ট প্রোটিন প্রোডাক্টস এর ইনফরমেশন আছে, এন্ড অ্যাকর্ডিংলি রাইবোজম synthesize three defined protein products. One is beta galactosidase, permease and transacetylase. এই এনজাইমগুলি এরপরে কি হয়, এগুলি এবার ইউজ হয় ফর ল্যাকটোস মেটাবলিজমস, ঠিক আছে। পারমিয়েস এনজাইম এটা দরকার আছে, ইট ইজ দ্য ল্যাকটোস ইনটেকিং এনজাইমস, যে ব্যাকটেরিয়ার চারদিকে যেটা ল্যাকটোস সুগার আছে সেটাকে ইনটেক করার জন্য, সেটাকে ভিতরে নিয়ে নেওয়ার জন্য এনজাইমটার দরকার আছে। এছাড়াও বিটা গ্যালাক্টোসাইডেস, ট্রান্স অ্যাসিটাইলেস,
These are all the lactose metabolism enzymes. যার ফলে কি হয়, when these enzymes actually work on lactose get hydrolyzed এবং এটা ভেঙে গিয়ে কিসে পরিণত হয়, গ্লুকোজ এন্ড গ্যালাক্টোজ। এভাবে ব্যাকটেরিয়ার মধ্যে কি হয়, ল্যাকটোজ মেটাবলিজম চলতে শুরু করে এবং এবং অবিরত ট্রান্সক্রিপশন হতে শুরু করে। ট্রান্সক্রিপশনও কন্টিনিউয়াস চলতে থাকবে এবং কন্টিনিউয়াসলি ব্যাকটেরিয়ার ভিতরে এনজাইমসগুলি তৈরি হতে আরম্ভ করবে এবং মেটাবলিজমসটা চলতে শুরু করবে। এইভাবে ধীরে ধীরে যখন ব্যাকটেরিয়ার ভিতরে যখন ল্যাকটোজ সুগারটা শেষ হয়ে যাবে, কারণ ল্যাকটোজ সুগার এখানে মেটাবোলাইজড হয়ে যাচ্ছে ইনটু দ্য গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ, একটা সময় গিয়ে ব্যাকটেরিয়ার ভিতরে আর কোনো ল্যাকটোজ সুগার থাকবে না, শেষ হয়ে যাবে। যখন ল্যাকটোজ সুগার শেষ হয়ে যাবে, ল্যাকটোজ সুগার থাকা অবস্থাতে কিন্তু অ্যাক্টিভ ইনহিবিটরগুলি ইনঅ্যাক্টিভ ইনহিবিটরে কনভার্ট হয়ে যেত, কারণ ল্যাকটোজ সুগার এগুলিকে নষ্ট করে দিত ইনহিবিটরগুলিকে, যার জন্য ইনহিবিটর গিয়ে অপারেটরের সঙ্গে যুক্ত হতে পারতো না, আর যার জন্য আরএনএ পলিমারেজের কাজেও বাধার সৃষ্টি করতে পারতো না। কিন্তু যখন ব্যাকটেরিয়ার থেকে ল্যাকটোজ সুগারটাই শেষ হয়ে যাবে, তখন রেগুলেটর জিন থেকে তৈরি হওয়া ফ্রেশ ইনহিবিটর সেটা কিন্তু আর নষ্ট হবে না। তখন সেই ফ্রেশ ইনহিবিটর কি হবে, ঠিক আগের ডায়াগ্রামটার মতন সেটা গিয়ে আবার অপারেটর জিনের সঙ্গে যুক্ত হয়ে যাবে, আর আরএনএ পলিমারেজের যেটা ফাংশন সেখানে বাধার সৃষ্টি করবে। তো অটোমেটিক্যালি আবার কি হবে, ট্রান্সক্রিপশনটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আবার যখন ব্যাকটেরিয়া যখন আবার ল্যাকটোজ সুগার লাভ করবে, তখন অটোমেটিক্যালি কি হবে, আবার ল্যাকটোজ সুগার গিয়ে কি করবে, আবার এখান থেকে যেটা ইনহিবিটর সেটাকে এখান থেকে রিমুভ করে দিবে, আরএনএ পলিমারেজ আবার তার নর্মাল ফাংশন করতে পারবে, নর্মালি আবার ট্রান্সক্রিপশনটা রিস্টার্ট হয়ে যাবে। তো এইভাবে প্রসেসটা এইভাবে কন্ট্রোলড হয়ে থাকে। তো এই ধরনের যেটা অপারেশন, এটাকে বলা হচ্ছে ল্যাক অপারেশন। আর কেন এটাকে ইনডিউসিবল অপারেশন বলা হচ্ছে, কারণ এখানে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু যেটা ট্রান্সক্রিপশন অফ দিস স্ট্রাকচারাল জিন, এটা ট্রান্সক্রিপশনটা কিন্তু প্রথম অবস্থায় বন্ধ থাকে, সুইচ অফ হয়ে থাকে। বাট ইন প্রেজেন্স অফ ল্যাকটোজের প্রেজেন্সে কি হয়, এই যেটা স্ট্রাকচারাল জিন যার ট্রান্সক্রিপশনটা বন্ধ হয়েছিল সেটা আবার রিস্টার্ট হয়, এই জন্য বলা হচ্ছে ইনডিউসিবল অপারেশন। আর এই ক্ষেত্রে ল্যাকটোজকে বলা হবে ইনডিউসার, কারণ এটার জন্য অ্যাকচুয়ালি কি হচ্ছে, ট্রান্সক্রিপশনটা রিস্টার্ট হচ্ছে। আবার যখন ল্যাকটোজ সুগারটা নাই হয়ে যাবে ব্যাকটেরিয়া মিডিয়াম থেকে, তখন অটোমেটিক্যালি কি হবে, ফ্রেশলি ফর্ম যেটা ইনহিবিটর সেটা নষ্ট হবে না, কারণ আমি তো বললামই যে ল্যাকটোজ সুগারের প্রেজেন্সে ইনহিবিটর নষ্ট হয়ে যায়। যদি এটা শেষ হয়ে যায় তাহলে নষ্ট হবে না, আর এটা তখন এটা কি হবে, এটা তো আর ডিফর্মড হচ্ছে না, ফিজিক্যাল স্ট্রাকচারটা চেঞ্জ হবে না, তখন এটা অ্যাক্টিভ ইনহিবিটর হিসাবেই থেকে যাবে। আর ওর যেটা কেমিক্যাল প্রপার্টি, ওর যেটা স্বভাব অনুসারে ও কি করবে, অপারেটর জিনের সঙ্গে কি হবে, যুক্ত হয়ে যাবে, এটা এখানে গিয়ে লেগে যাবে, তখন ডাইরেক্ট এটা এখানে গিয়ে লেগে যাবে, তখন আরএনএ পলিমারেজের যেটা ফাংশন সেখানে বাধার সৃষ্টি হবে, তো অটোমেটিক্যালি ট্রান্সক্রিপশন স্টপ হয়ে যাবে, কারণ সেই সময় ব্যাকটেরিয়ার আর এনজাইমসেরও প্রয়োজন নাই, কারণ তার ভিতর ল্যাকটোজ নাই। আবার যখন ল্যাকটোজ চলে আসবে, তখন ব্যাকটেরিয়া আবার এনজাইমসের প্রয়োজন হবে, তখন আবার তার ট্রান্সক্রিপশনটা কি হবে, রিস্টার্ট হবে। তো এই হচ্ছে ইনডিউসিবল অপারেশন। এবং নেক্সট যেটা ক্লাস থাকবে, নেক্সট ক্লাসে অবশ্যই আমরা আলোচনা করব। আমি আগেও বলেছি যে আজকের যেটা ক্লাসে সেটা আমরা শুধু ইনডিউসিবল অপারেশন নিয়ে আজকে কাজ করছি। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব রিপ্রেসিবল অপারেশন নিয়ে। ঠিক আছে, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর লার্নিং উইথ মি। থ্যাংক ইউ।